এই ইউনূস সরকারের বিরুদ্ধে আসলে আওয়ামী লীগকে জনগণ বিকল্প হিসেবে এখনো মনে করছে কিনা তা সম্ভবত পরখ করে দেখতে চাইছে আওয়ামী লীগ। ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে এই মগবাজিকে, এই মগের মুল্লুককে তারা বলেছেন জনতার ক্ষোভ, তারা বলেছেন মিডিয়ার অপপ্রচার। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ এবং অপশাসন নির্যাতনের প্রতিবাদে আগামী 16ই ফেব্রুয়ারি অবরোধ এবং 18ই ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার রাতে দলটির ফেসবুক ভেরিফাইড পেজ থেকে এই হরতালের বা এই কর্মসূচি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তিটিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে আখ্যা দিয়েছে দলটি এবং সেটা উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে এবং হরতাল অবরোধ কর্মসূচি বাস্তবায়নে 1 ফেব্রুয়ারি থেকেই মাঠে নামার ঘোষণা দিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। কর্মী সমর্থক সহ বাংলাদেশের জনগণের কাছে কোনো ব্যাখ্যা বা জবাবদিহিতা ছাড়াই আওয়ামী লীগ যে বাংলাদেশের রাজনীতিতে আবারও ফেরার চেষ্টা আনুষ্ঠানিকভাবে শুরু করলো, এটা সম্ভবত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সব সেক্টরে অনিশ্চয়তা এবং উচ্ছৃঙ্খলতা ঠেকাতে ক্রমাগতভাবে ব্যর্থ কিন্তু দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে ক্ষমতা ছেড়ে যেতে অনিচ্ছুক ইউনূস সরকারের প্রতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং চাকরি হারিয়ে ব্যবসার ক্ষতি সামাল দিতে অস্থির হয়ে অর্থনৈতিক চাপে জেরবার মানুষ কতটা রুষ্ট ক্ষুব্ধ তা পরীক্ষা করে দেখবার প্রথম কৌশল হিসেবে বিবেচনা করা যায়। ইউনূস সরকারের মন্ত্রী হয়েছেন শেখ হাসিনার পতন ঘটানো ছাত্ররা, সরকারে বসেই তারা নির্বাচনে যোগ দেওয়ার জন্য রাজনৈতিক দল গড়ছেন। জামায়াত সংস্কার বিচার শেষে একটা যৌক্তিক সময়ে নির্বাচন দেওয়ার পক্ষে একমত ইউনূস সরকার এবং ছাত্রদের সঙ্গে। আর অন্যদিকে বিএনপি তারেক রহমানের পর খালেদা জিয়াকেও বিদেশ পাঠিয়ে দেওয়ায় এখন নেতৃত্ব শূন্য অবস্থায় রয়েছে এবং ঠিক এই মুহূর্তে দ্রুত নির্বাচন কিংবা অন্য কোনো দাবি নিয়ে ইউনূস সরকারের সঙ্গে আলোচনা কিংবা দর কষাকষির অবস্থায় নেই দলটি। এই অবস্থায় দেশ পরিচালনায় নিয়ন্ত্রণহীন ইউনূস সরকার। ইউনূস সাহেব নিজেই বলেছেন যে তারা অভিজ্ঞতাহীন সরকার পরিচালনায় এবং 6 মাসেরও বেশি সময় ধরে জনগণকে কোনো ইতিবাচক সংস্কার বা পদক্ষেপ দেখাতে ব্যর্থ এই ইউনূস সরকারের বিরুদ্ধে আসলে আওয়ামী লীগকে জনগণ বিকল্প হিসেবে এখনো মনে করছে কিনা তা সম্ভবত পরখ করে দেখতে চাইছে আওয়ামী লীগ এই কর্মসূচির মাধ্যমে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী 1 ফেব্রুয়ারি শনিবার থেকে 5ই ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত দাবির লিফলেট বা প্রচারপত্র বিলি করবে আওয়ামী লীগ। 6ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করবে। 10ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ। আর 16ই ফেব্রুয়ারি রোববার অবরোধ এবং 18ই ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 5ই আগস্ট শেখ হাসিনা যখন পালিয়ে ভারতে যান তখনও সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে। সেনাবাহিনী হাসিনা সরকারের নির্দেশের বাইরে গিয়ে গণ অভ্যুত্থান প্রচেষ্টা প্রতিরোধের কোনো চেষ্টা করবে না 3 তারিখে এমন সিদ্ধান্ত নিলেও এবং এরপর ছাত্ররা সরকার পতনের এক দফা এক দাবি দিলেও এমন পরিস্থিতিতে সরকার পতনের সম্ভাবনা বা শেখ হাসিনার পরিকল্পনা বিষয়ে কোনো কিছুই জানতেন না দলীয় নেতাকর্মীরা। তিনি ভারত চলে গেছেন। টেলিভিশনে এমন ঘোষণা আসার পরেই সারা দেশের নেতাকর্মীরা জানতে পারেন সরকারের পতন হয়েছে, শেখ হাসিনা আর দেশে নেই। সরকার পতনের পর থেকে অত্যাচার, নির্যাতন, এলাকা ছাড়া হওয়া, গৃহহারা হওয়া যেসব স্থানীয় নেতাকর্মী তারা এখন পর্যন্ত 6 মাসের বেশি সময়ও এলাকার এমপি বা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেন নাই, তাদের কাছ থেকে কোনো ভরসা বা দিক নির্দেশনা পান নাই। 2008 সালে বিরাট সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় আসার পর থেকেই আওয়ামী লীগ এর রাজনীতির প্রধান যে শক্তি, এর দল, তাকে ক্রমাগতভাবে দুর্বল করেছে। বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে এই রাজনীতির প্রতি সমর্থন এবং আস্থা সাধারণভাবেই এতটাই অবিচল যে নানা ঘাত প্রতিঘাত, হত্যা, নির্যাতন, গ্রেফতার মামলাতেও
75-এর পর 21 বছরেও সেই সমর্থন অটুট ছিল। 81 সালে শেখ হাসিনা দেশে ফেরার পর থেকে তিনিই হয়ে উঠেছিলেন আওয়ামী লীগের অবিসংবাদিত নেতা। এ পরিস্থিতিতে 2024 সালের 5ই আগস্টের পরেও শেখ হাসিনার নিরাপদে থাকা, তাঁরই নেতৃত্বে আবার দলটির ফিরে আসার এই চেষ্টা হয়তো আওয়ামী লীগের লাখো কোটি সমর্থককে উজ্জীবিত করবে। ফেসবুক পেজে আওয়ামী লীগের দেওয়া বিজ্ঞপ্তিটিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে হত্যা মামলা সহ অন্যান্য মামলা প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধেরও দাবি জানানো হয়েছে। ইউনূস সরকারের করা ঢালাও হত্যা মামলা এবং সেসবের ভিত্তিতে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের সারা দেশ জুড়ে মিথ্যা মামলায় হয়রানি, গ্রেফতার, জামিন না দিয়ে আটকে রাখা, এসবের নিন্দা জানাচ্ছে এখন আন্তর্জাতিক সংগঠনগুলো। হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের নির্বিচারে গ্রেফতার ও প্রতিশোধমূলক সহিংসতা বন্ধ করতে অন্তর্বর্তীকালীন সরকারকে সুপারিশ করেছে। কিন্তু জুলাই আগস্টে বিপুল সংখ্যায় নিহত আহতের ঘটনা স্বীকার না করে এবং এর তদন্ত ও বিচারের প্রয়োজনীয়তা অস্বীকার করে বোধহয় বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা কঠিন এখন যে কোনো দলের পক্ষেই। বিশেষ করে বাংলাদেশের তরুণ, প্রায় 2.5 কোটির বেশি তরুণ ভোটার, তারা নিশ্চিতভাবে 2024-এর জুলাই আগস্ট মাসের বিপুল রক্তক্ষয়ের বিচার এবং এর প্রতিকার চাইবেন এবং তারাই আসলে সামনের দিনগুলোতে নির্ধারণ করবেন আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ, শেখ হাসিনার আওয়ামী লীগ বাংলাদেশে ফিরতে পারবে কিনা। সায়েন্স ল্যাব, নিউ মার্কেট, নীলক্ষেত এলাকা সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া এবং উত্তেজনায় রণক্ষেত্রে পরিণত হওয়ার পর সোমবার এসে ওই 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য মামুন আহমেদের পদত্যাগ সহ 6 দফা দাবি দিয়ে 4 ঘন্টার আলটিমেটাম দিয়ে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, 7 কলেজের অধ্যক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 সহ উপাচার্য সহ বৈঠকে বসে সিদ্ধান্ত নিয়েছেন 7 কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবে না। কিন্তু 6 দফার প্রথম দাবি হচ্ছে রোববার এই 7 কলেজের শিক্ষার্থীদের একটি অংশের সঙ্গে দুর্ব্যবহার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য, কাজেই তাকে পদত্যাগ করতে হবে। 5ই আগস্টের পর থেকে সারা দেশ জুড়ে যে অসংখ্য শিক্ষককে ফ্যাসিবাদের দোসর, দালাল নাম দিয়ে কিংবা সংখ্যালঘু হওয়ার কারণে কিংবা ছাত্রছাত্রীদের সাথে তথাকথিত দুর্ব্যবহারের কারণে, মানে যে কোনো তুচ্ছ অভিযোগের প্রেক্ষিতে সারা দেশের স্কুল কলেজগুলোতে যেভাবে অধ্যক্ষ এবং শিক্ষকদের অপসারণ করা হয়েছে, 50-100 জন মিলে শিক্ষকের রুমে ঢুকে জোর করে পদত্যাগপত্রের সাইন করানো হয়েছে, সেগুলোর ভিডিও ছড়ানো হয়েছে, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ফ্যাসিবাদের দোসর, দালাল নাম দিয়ে তালিকা করে যেসব শিক্ষকদেরকে একাডেমিক কাজ এবং শিক্ষা কার্যক্রম থেকে সম্পূর্ণভাবে বিরত রাখতে বাধ্য করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, তারই ধারাবাহিকতায় এখন সাদা দলের শিক্ষক, বিএনপিপন্থী সাদা দলের শিক্ষক মামুন আহমেদ, যিনি টক শোতে বিএনপির কথা বলে গত 15 বছরে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন, তিনি ছাত্রদের সেই মববাজির শিকার হলেন। এক বাংলাদেশ নামক মবের মূল্যকে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা যাবে, সে ক্ষমতা আছে ইউনূস সরকারের। রোববার দেখা গেল সরকারের মববাজির যে প্রধান নেতা, ছাত্র নেতা, প্রধান কাণ্ডারি সেই হাসনাত আব্দুল্লাহ ছাত্রদের সামনে উপস্থিত হয়ে কোন রকমে নিজের জান আর ইজ্জত নিয়ে বেরিয়ে এলেন। আপনাদের মনে থাকবে এই সেই হাসনাত যার কথা 2 মিনিট শুনতে রাজি হচ্ছে না বিক্ষুব্ধ ছাত্ররা, কিন্তু তার মববাজির আলটিমেটামে বাংলাদেশের উচ্চ আদালতের হাইকোর্ট আর আপিল বিভাগের বিচারপতিদের বদলে ফেলা হয়েছিল। বুঝুন তাহলে, মববাজি কি থামানো সম্ভব বাংলাদেশে? সহজে ফেরানো যাবে আইন শৃঙ্খলা যখন মববাজির নেতা হাসনাত আব্দুল্লাহর কথা কেউ শুনতে রাজি হচ্ছে না? আর আমার দ্বিতীয় প্রশ্ন, মেটিকুলাস ডিজাইনে তৈরি করা এই মবের মূল্যকে
ছাত্রদের কখনো আর ক্লাসে ফেরানো যাবে? আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই ব্যবস্থাপনায় আর যাই হোক, দেশের স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ক্লাসে ফেরানো যাবে না। ফেরানোর ক্ষমতা না আছে ইউনূস সরকারের, না আছে ইউনূস সরকারের তথাকথিত পেটোয়া ছাত্র নেতাদের, না আছে উপদেষ্টাদের, আর শিক্ষকদের তো নেই, কারণ শিক্ষকদের পরিণত করা হয়েছে সবচেয়ে শক্তিহীন অপমানের লক্ষ্যবস্তুতে। দেখেন, মব মানে সোজা বাংলায় উচ্ছৃঙ্খল জনতা, অথচ আগস্টের পর থেকে আমরা দেখছি সরকারের নির্দেশে পুলিশ কখনো তাকিয়ে দেখছে মববাজি, আবার সরকারের নির্দেশ থাকলে ক্ষুদ্র নিগোষ্ঠীর ওপর হামলা করছে। এই যেমন রোববারে পুলিশ হামলা করেছে ইবতেদায়ী শিক্ষকদের উপর। প্রাথমিক উপদেষ্টা বলেছেন প্রাথমিকের শিক্ষকদের যদি বেতনে না পোষায় তারা চাকরি ছেড়ে দিতে পারে। তার মানে প্রাথমিকের শিক্ষকদের উপর যে পেটানো জায়েজ আছে সেটা বুঝে নিয়েছে পুলিশ কর্মকর্তারা। ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে এই মববাজিকে, এই মগের মুল্লুককে তারা বলেছেন জনতার ক্ষোভ, তারা বলেছেন মিডিয়ার অপপ্রচার, তারা দাবি করেছেন এই ভাঙচুর, হুমকি, ধামকি, লুটতরা, যাকে ইচ্ছা পদে বসানো, যাকে ইচ্ছা পদ থেকে সরিয়ে দেওয়া, যার তার বিরুদ্ধে আলটিমেটাম দেওয়া, এ সবই রাজনৈতিক ক্ষোভের বহিঃপ্রকাশ। কাজে এখন এদের প্রতি কারো কোনো সম্মান নাই, ভরসাও নাই। এদের পক্ষে আর যাই হোক, সমাজে শৃঙ্খলা ফেরানো কিংবা ছাত্রদের ক্লাসে ফেরানো অসম্ভব। তম্বিবাজ নেতা হাসনাত, সার্জিস বা মন্ত্রী হয়ে যাওয়া ছাত্র নেতারা আন্দোলনে আহত শুরু করে বিক্ষুব্ধ ছাত্র, মানে আমরা যদি রোববারের ঘটনায় ধরি, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে, কাউকে বুঝিয়ে শুনিয়ে আলোচনার টেবিলে আনতে পারে না। যেখানেই যায় সেখানেই তারা বিক্ষোভের মুখে ফিরে আসতে বাধ্য হয়। তো সেই ছাত্র নেতাদেরকে এখনকার ধমকে রাখা সংবাদ মাধ্যম যতই প্রতিদিন শিরোনাম বানিয়ে হিরো বানাক না কেন, এদের আসলে কোনো গ্রহণযোগ্যতা নাই। এরা হয়তো ভাবছেন যে এরা বেশ জাতীয় নেতা হয়ে উঠেছেন, মন্ত্রী এমপি হওয়ার স্বপ্ন দেখছেন, সরকারের আশকারায় দল গড়ছেন, রাজনৈতিক দল গড়ে নির্বাচনে যাওয়ার স্বপ্ন দেখছেন, নির্বাচনী প্রচার চালাচ্ছেন, কম্বল বিতরণ করছেন, কিন্তু নিশ্চিতভাবে সাধারণ মানুষের মধ্যে, ছাত্র জনতার মধ্যে এদের কোনো গ্রহণযোগ্যতা নাই। তা অভ্যুত্থানে আহত ব্যক্তিদের ক্ষোভ থেকে শুরু করে রোববার ঢাকা কলেজের ঘটনায় প্রমাণিত হয়। আর এরা সারা দিন ভেঙে দেব, গুড়িয়ে দেব, একে মারবো, ওকে ধরবো, একে না সরালে সরকার ফেলে দেব, একে না সরালে শহীদ হব, জান দেব, এসব বলে বলে নিয়মিত যারা শিরোনাম হচ্ছেন তাদেরকে দেখে আপনার আমার ছেলেমেয়েরা তো ভাবতেই পারে যে হিরো হওয়ার এটাই সহজ পথ, এবং এইভাবে হিরো হয়ে একসময় জাতীয় নেতা ভাব নিয়ে মন্ত্রী এমপি পর্যন্ত হয়ে যাওয়া যাবে। তাহলে ছেলেমেয়েরা ক্লাসে ফিরবে কেন? স্কুলগুলোতে এখনো বই যায় নাই। জানুয়ারির 1 তারিখের মধ্যে স্কুলগুলোতে যে বই যাওয়ার কথা তা কবে যাবে তা এখনো উপদেষ্টা বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা সম্ভব হচ্ছে না। আমরা জানি না সারা দেশের যে অসংখ্য স্কুল কলেজে শিক্ষকদের, অধ্যক্ষদের অপসারণ করানো হলো, সেসব জায়গায় উপযুক্ত শিক্ষক, অধ্যক্ষ পাওয়া গেছে কিনা। কিন্তু বাংলা মিডিয়াম সরকারি বেসরকারি স্কুলে বাচ্চাদের হাতে বই নাই, বিশ্ববিদ্যালয়ের শেষ কয় বছরের পরীক্ষা আসলে হয়তো আপনার সন্তানের আটকে আছে, কবে হবে, সেশন সময় মতো শেষ হবে কিনা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলো সময় মতো হবে কিনা, কবে ক্লাস হবে, কলেজ বিশ্ববিদ্যালয় স্কুলে গেলে ক্লাস শান্তি মতো করে ছেলে মেয়ে বাড়ি ফিরতে পারবে কিনা, এই চিন্তাগুলো আসলে বাংলাদেশে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত আর মধ্যবিত্ত বাবা মায়েদের। ফেসবুকে কিংবা সামাজিক আড্ডায়, সামাজিক পরিসরে যারা দেখবেন সংস্কার রব এই 6 মাস পরেও তুলছেন এবং বলছেন নির্বাচন যত ইচ্ছা পিছিয়ে যাক, রাজনৈতিক দলগুলো কি করবে জানা আছে, বরং ইউনূস সরকার যতদিন ইচ্ছা থেকে সংস্কার করুক এবং যখন ইচ্ছা নির্বাচনে যাক, মনে রাখবেন, খোঁজ নিয়ে দেখবেন এদের কারো সন্তানেরা বাংলা মিডিয়াম স্কুলে বা বাংলা মিডিয়াম শিক্ষা ব্যবস্থায় বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে না। এদের সন্তানেরা হয় অত্যন্ত দামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে,
না হলে এদের সন্তানেরা বিশ্ববিদ্যালয়ে পড়তে বিদেশে পাড়ি জমিয়েছে কিংবা দামি বিশ্ববিদ্যালয়ে পড়ে বিদেশে দামি জীবন যাপন করছে। হয়তো নাতি নাতনিরাও অনেকের বিদেশেই থিতু হয়েছে। দেশের মাদ্রাসাগুলোতেও নেই এই মগের মুল্লুকের বিশৃঙ্খলা। মববাজি চলে না মাদ্রাসাগুলোয়। দেশের বাংলা মিডিয়াম শিক্ষা ব্যবস্থা, স্কুল, কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে চিরতরে বিশৃঙ্খল করে দিলে কার লাভ, কার ক্ষতি, সেই প্রশ্ন তুলুন। ছাত্রনেতা বলে সারা দেশে মববাজি করে দেশটাকে মগের মুল্লুক বানাচ্ছে যারা, তাদের নিয়ে প্রশ্ন তুলুন। হঠাৎ আমার আপনার সরকার হয়ে উঠলেন যারা, সেই ইউনূস সরকার, তারা কি পারবে দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে?